আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 85 অ্যান্ড প্রেসির 36 অ্যান্ড 84 দেখব এবং তার সাথে সাথে একটা রিপোর্ট দেখব, সেটা হচ্ছে দি ইম্পর্টেন্স অফ হোম আইসোলেশন অফ কোভিড পেশেন্টস। ঠিক আছে, তো প্রতিদিনের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি, আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। তো আমরা ফার্স্ট একটা ট্রান্সলেশন দেখব, তারপরে একটা প্রেসি দেখব, তারপরে একটি রিপোর্ট, তারপরে লাস্ট আবার একটা প্রেসি, এইভাবেই দেখব। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করি। দেখুন, ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে ভালো করে এই যে প্রেসিটা, এই যে ট্রান্সলেশনটা বলেছে এটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, তাহলে এগোই। দেখুন কি বলছে এখানে, ফার্স্ট কি লাইনটা কি বলছে দেখুন। এখানে বলছে রানী কথাটি শুনিয়া অপুদের বাড়ি আসিল। তাহলে এটাকে আপনি কিন্তু দুভাবে লিখতে পারবেন। তাহলে রানী কথাটি শুনেছিল এবং অপুদের বাড়ি এসেছিল, যদি কম্পাউন্ডে লিখতে চান এইভাবে। আর যদি মনে করেন যে না আমি সিম্পল সেন্টেন্সে লিখবো, তাহলে কিন্তু আপনাকে পার্টিসিপেল করে লিখতে হবে এবং পাস্ট ইনডিফিনাইটে কিন্তু করতে হবে। দেখুন কিভাবে করছে এটাকে। তো আমি পার্টিসিপেল করে করলাম এখানে কি, আর কথাটি শুনিয়া তার মানে কি লিসেনিং দি ওয়ার্ডস, মানে কথাটি শুনে রানী কেম, রানী এসেছিল। দেখুন এখানে রানী সাবজেক্ট, দেন ভার্বের সেকেন্ড ফর্ম লিখলাম পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো রানী কেম, রানী এসেছিল কোথায়, টু অপুস হাউস, মানে অপুর বাড়িতে। ঠিক আছে, তাহলে কীভাবে করলাম, পার্টিসিপেল হিসেবে করলাম এবং এটাকে কিন্তু সিম্পল সেন্টেন্সে করলাম। ঠিক আছে, এবার যদি আপনি মনে করতেন যে আমি কম্পাউন্ড সেন্টেন্সে করবো, তাহলে এইভাবে করতে হতো কি, রানী কথাটি শুনেছিল এবং অপুদের বাড়ি এসেছিল। তার মানে কি, রানী লিসেন্ড দি ওয়ার্ডস অ্যান্ড কেম টু অপুস হাউস। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে কীভাবে হচ্ছে। আচ্ছা, তাহলে পরের যে সেন্টেন্সটা আছে দেখে দেখুন কি বলছে এখানে। এখানে বলছে অপুকে বলিল, মানে অপুকে বলিল বলে যেটা বলছে সেটা কিন্তু জিজ্ঞাসা আছে, তাহলে কিন্তু অপুকে জিজ্ঞাসা করিল মানে জিজ্ঞেস করেছিল, পাস্ট ইনডিফিনাইট টেন্স। হ্যাঁ রে অপু, তোরা নাকি এ গাঁ ছেড়ে চলে যাবি, সত্যি, মানে হ্যাঁ রে অপু আপনি এখানে এইভাবে লিখতে পারেন যে কি, হে অপু, এভাবে কিন্তু লেখা যায়। ঠিক আছে, বোঝা গেল। দেখুন কিভাবে করছি এটাকে। এবার এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে সেভাবে কিন্তু করতে হবে, যেহেতু এটা ডিরেক্ট স্পিচ আছে। তো ডিরেক্ট স্পিচে যেরকমভাবে বলেছে, যে টেন্সে বলেছে সেরকমভাবে লিখতে হবে, আপনি কিন্তু টেন্স চেঞ্জ করতে পারবেন না। দেখুন কিভাবে করছি এটাকে এইভাবে করলাম। দেখুন সি আস্কড অপু, মানে অপুকে বলিল, মানে এখানে সাবজেক্ট হচ্ছে সে, মানে মেয়েটি, তাহলে সেই জন্য কিন্তু সি লিখলাম কি, সি আস্কড অপু পাস্ট ইনডিফিনাইট। তারপর দেখুন হ্যাঁ রে অপু, এটাকে কীভাবে লিখলাম, হে অপু। ঠিক আছে, হে অপু, তারপর কি, তোরা নাকি এ গাঁ ছেড়ে চলে যাবি, তাহলে এটা আপনার ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, তাই অক্সিলারি ভার্বটাকে আমি আগে দিলাম কি, উইল ইউ লিভ দিস ভিলেজ, মানে তোরা কি এই গাঁ ছেড়ে দিচ্ছিস, এই গাঁ ছেড়ে দিবি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো তারপর দেখুন সত্যি, মানে ইজ ইট ট্রু, এটা কি সত্যি, তাহলে কি হলো, ফিউচার ইনডিফিনাইট টেন্স এখানটায় লিখলাম, এই উইল থেকে যেটা লিখলাম ভিলেজ পর্যন্ত, এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে লিখলাম। এবং তারপরে যেটা লিখলাম ইজ ইট ট্রু, এটা কিন্তু কি লিখলাম, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টের ইন্টারোগেটিভ হিসেবে লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে কীভাবে লিখছি। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে। এখানে বলছে অপু বলিল, মানে অপু রিপ্লাই করেছিল বা অপু উত্তর দিয়েছিল, এরকমভাবে করা যায়। ঠিক আছে, সত্যি রানুদি, মানে আপনি এখানে ট্রু হিসেবেও লিখতে পারেন বা ইয়েস হিসেবেও কিন্তু করতে পারেন। তারপরে দেখুন জিজ্ঞাসা করো মাকে, মানে জিজ্ঞাসা করো মাকে মানে কি, আপনি আমার মাকে জিজ্ঞাসা করতে পারেন বা তুমি আমার মাকে জিজ্ঞাসা করতে পারো। তার মানে কি, এখানে কিন্তু মডেল অক্সিলারি ভার্ব হিসেবে মে আনলেই কিন্তু বেটার হবে। দেখুন আমি কিভাবে এখানে করছি এটাকে, এখানে কিভাবে করছি দেখুন। এখানে বলছি অপু রিপ্লাইড, মানে অপু উত্তর করেছিল, ইয়েস রানুদি, মানে হ্যাঁ রানুদি বা সত্যি রানুদি, ইউ মে আস্ক মাই মাদার, মানে তুমি আমার মাকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, তাহলে কি করলাম, মডেল অক্সিলারি ভার্ব হিসেবে মে ইউজ করলাম, কারণ এখানে পসিবিলিটি বোঝাচ্ছে যে তুমি মাকে জিজ্ঞাসা করতে পারো, সেই জন্য কিন্তু মে কথাটাকে ইউজ করলাম। ঠিক আছে, ওকে। তাহলে পরের যে সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে। এখানে বলছে তবুও রানী বিশ্বাস করে না, তাহলে তবুও রানী বিশ্বাস করে না কীভাবে লিখছি দেখুন। তবুও রানী বিশ্বাস করে না মানে তবুও রানী বিশ্বাস করছিল না, তাহলে আপনাকে উড হিসেবেই লিখতে হবে ব্যাপারটাকে, সেভাবে লিখলাম। দেখুন ইয়েট রানী উড নট বিলিভ, মানে তবুও রানী বিশ্বাস করেনি। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এই যে উড মানে কি, যেহেতু এখানে পাস্ট ব্যাপারটা বোঝাচ্ছে, তাই কিন্তু উইলের জায়গায় উডটাকেই নিয়ে আসতে হবে। যে উডের ব্যবহারটা আমি কিন্তু আগে বলেছিলাম, আগে 2-3টে ভিডিওতে অনেকবারই বলেছি, তো এখানে আর বলছি না। তো উডের ব্যবহারটা কি, এখানে কিন্তু উড হিসেবেই কিন্তু ব্যাপারটাকে ইউজ করতে হবে কি, ইয়েট রানি উড নট বিলিভ, বা আপনি যদি এইভাবেও করতে পারেন যে ডিড নট দিয়ে, সেটাভাবেও কিন্তু হয়, কিন্তু উড দেওয়াটাই বেটার। আপনি যদি এরকমভাবে করতেন যে কি, ইয়েট রানি ডিড নট বিলিভ, তাহলেও হতো, কিন্তু আপনি যদি উড দিয়ে করেন তাহলেও কিন্তু আরও বেটার হয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে এখানে। এখানে বলছে শেষে সর্বজয়ের মুখে সব শুনিয়া
এই মুখে সব শুনিয়ে অনেকে এই মুখেটাকেই কিন্তু ডিরেক্টলি লিখে ফেলছে, তো এইভাবে লিখবেন না। দেখুন কীভাবে লিখতে হবে, শেষে সর্বজয়ার মুখে সব শুনিয়া রানী অবাক হইয়া গেল, মানে অবাক হয়ে গেল মানে কি, অবাক হয়ে গেছিল কিছু শুনে, তার মানে কি প্যাসিভে লিখতে হবে, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, সেইভাবেই কিন্তু লিখবো। দেখুন কীভাবে লিখছে, দেখুন সব মানে শেষে মানে কি অ্যাট দি এন্ড লিখতে হবে। শেষে রানী ওয়াজ সারপ্রাইজড, মানে রানী অবাক হয়ে গেছিল, প্যাসিভে লিখছি, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, রানী অবাক হয়ে গেছিল কি শুনে, টু হিয়ার অল দি থিংস ফ্রম সর্বজয়া, টু হিয়ার মানে শুনে, অল দি থিংস সমস্ত কথা বা সমস্ত কিছু, ফ্রম সর্বজয়া মানে সর্বজয়ার মুখে সব কিছু শুনে। এই যে মুখে সব কিছু শুনে কিন্তু আপনাকে এইভাবে লিখতে হবে, ফ্রম সর্বজয়া। আপনি কিন্তু ওই ফ্রম দি ফেস অফ সর্বজয়া অনেকে এইভাবে লিখছে, এইভাবে না লিখে কিন্তু এইভাবে লিখতে হবে কি, ফ্রম সর্বজয়া, এইভাবেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো কি বলছি এখানে, তাহলে কি ফার্স্ট ইনডিফিনিটের প্যাসিভ কিন্তু করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখব। দেখুন কি বলছে এখানে, এখানে বলছে অপুকে বাহিরের উঠানে ডাকিয়া বলিল। তাহলে এই যে অপুকে বাহিরের উঠানে ডাকিয়া বলিল, এই বিষয়টাকে কিভাবে লিখতে হবে দেখুন, আপনি এটাকে অপুকে বাইরের উঠানে ডেকেছিল এবং বলেছিল, যদি এরকমভাবে লিখতে চান কম্পাউন্ডে তাও হবে, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এটাকে সিম্পল সেন্টেন্সে লিখবো, তাহলে আপনাকে পার্টিসিপেল করেই করতে হবে। দেখুন এই পর্যন্ত আগে ক্লিয়ার করি, এই যে ডাকিয়া বলিল কিভাবে করছি দেখুন, এটাকে আমি এখানে সিম্পল সেন্টেন্সে করেছি, পার্টিসিপেল করে দেখুন, কলিং অপু, কলিং মানে কল আউট মানে হচ্ছে ডাকা, তাহলে আমি এটাকে যখন পার্টিসিপেল করছি তাহলে কীভাবে করছি দেখুন, কলিং অপু আউট টু দি আউটার কোর্টিয়ার্ড, মানে কি অপুকে বাইরের উঠোনে ডেকে, তারপরে দেখুন সি আস্কড মানে তিনি বলিলেন বা তিনি জিজ্ঞাসা করিলেন, কি যেটা জিজ্ঞাসা করিলেন সেটা দেখুন ইনভার্টেড কমার মধ্যে আছে, ডিরেক্ট স্পিচে কি কবে যাবি রে, তাহলে কবে যাবি রে তার মানে কি ব্যাপারটা ফিউচার ইনডিফিনিটে বোঝাচ্ছে, এবং কবে ব্যাপারটা হোয়েন হিসেবে লিখতে হবে আপনাকে, তাহলে হোয়েন উইল ইউ গো মানে তোরা কবে যাবি বা তুই কবে যাবি। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে কিভাবে করলাম, পার্টিসিপেল ইউজ করে করলাম। যদি আপনি মনে করতেন যে কম্পাউন্ডে করব, তাহলে কিন্তু সেভাবেও করা যেত। তাহলে কি তখন কিন্তু সাবজেক্ট হিসেবে সি নিয়ে আসতে হবে, যে কি সি কল্ড আউট অপু, সি কল্ড আউট অপু টু দি আউটার কোর্টিয়ার্ড অ্যান্ড আস্কড। ঠিক আছে, সি কল্ড আউট অপু টু দি আউটার কোর্টিয়ার্ড অ্যান্ড আস্কড বলে বাকিটা যেমন আছে সেরকমভাবে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সে দেখবো। দেখুন কি বলছে, এখানে বলছে সামনের বুধবারের পরের বুধবার। অনেকে এই যে বিষয়টা ঠিকঠাক লিখতে পারলো না, সামনের বুধবারের পরের বুধবার কীভাবে লিখছি দেখুন, এখানে কীভাবে লিখলাম, অন দি নেক্সট ওয়েডনেসডে অফ দি কামিং ওয়েডনেসডে, মানে অন দি নেক্সট ওয়েডনেসডে অফ দি কামিং ওয়েডনেসডে, মানে কামিং যে ওয়েডনেসডেটা তার ঠিক পরের ওয়েডনেসডে, তার মানে কি আগামী বুধবারের পরের বুধবার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো কীভাবে লিখলাম। আচ্ছা, আমরা তাহলে পরের যে সেন্টেন্সটা আছে সেটা দেখবো। দেখুন কি বলছে এখানে, এখানে বলছে আসবি নে আর কখনো, মানে জিজ্ঞাসা করছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখুন কিভাবে করছে এটাকে, তাহলে কি আসবি নে আর কখনো মানে কি ফিউচারে ব্যাপারটা আসছে, এবং এখানে যেহেতু ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট কথাটা বোঝাচ্ছে, তাই কিন্তু আমি ডিরেক্ট হিসেবেই করলাম, টেন্স চেঞ্জ করলাম না। দেখুন উইল ইউ নেভার কাম এগেন, মানে উইল ইউ নেভার কাম এগেন মানে তুই বা তোরা কি আর কখনো আসবি না, ব্যাপারটা কিন্তু এখানেই এইভাবে কিন্তু লিখলাম। কি করলাম, ফিউচার ইনডিফিনাইট করলাম এবং ইন্টারোগেটিভ সেন্স করলাম। ঠিক আছে, সেই কারণে কিন্তু উইলটা ফার্স্ট হয়েছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে এখানে, এখানে বলছে এই লাইনটা কিন্তু অনেকেরই ভুল হচ্ছে, ঠিকঠাক লিখতে পারছে না। দেখুন রানীর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল, তার মানে রানীর চোখে জল ভর্তি হয়ে গিয়েছিল, তাই না, ফার্স্ট ইনডিফিনাইট। বলিল তুই যে বলিস নিশ্চিন্ত, এই যে তুই যে বলিস, বলিল পরে যেটা আছে সেটা কিন্তু ডিরেক্ট স্পিচে হবে, তুই যে বলিস নিশ্চিন্তপুর আমাদের বড় ভালো গাঁ, এমন মাঠ কোথাও নেই, সেই গাঁ ছেড়ে তুই যাবি কি করে। দেখুন কিভাবে এটাকে করছি, এটাকে এইভাবে করলাম। দেখুন বলছে রানিস আইস ফিল্ড উইথ টিয়ার্স অ্যান্ড এক্সক্লেমড, মানে রানীর আইস ফার্স্ট ইনডিফিনিটে লিখছি, রানিস আইস ফিল্ড উইথ টিয়ার্স মানে রানীর চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল, অ্যান্ড এক্সক্লেমড এবং বললো, কি বললো সেটা কিন্তু ডিরেক্ট স্পিচে লিখছি। কি লিখছি দেখুন, ইউ অফেন সে দ্যাট নিশ্চিন্তপুর ইজ আ ভেরি গুড ভিলেজ ফর আস, মানে তুই প্রায় বলিস, বা তুই বলিস মানে কি তুই প্রায় বলিস, তার মানে সেই জন্য আমি অফেন নিয়ে এলাম সেন্সটা ধরে, কি ইউ অফেন সে দ্যাট নিশ্চিন্তপুর ইজ আ ভেরি গুড ভিলেজ ফর আস, মানে আমাদের এটা বড় ভালো গা বা খুব ভালো একটা গ্রাম, অ্যান্ড দেয়ার ইজ নো সাচ আ ভিলেজ, মানে এরকম কোনো গ্রামই নেই। ঠিক আছে, দেয়ার ইজ নো সাচ আ ভিলেজ এনিওয়্যারও আপনি লিখতে পারেন ভিলেজের পরে, তাহলে কি দেয়ার ইজ নো সাচ আ ভিলেজ, তারপরে কি সেই গাঁ ছেড়ে তুই যাবি কি করে, তার মানে ইন্টারোগেটিভ করতে হবে, দেন তাহলে হাউ উইল ইউ লিভ দ্যাট ভিলেজ, তাহলে তুই এই গ্রামটা বা ওই গ্রামটা কি করে ছাড়বি। ঠিক আছে, দিস দ্যাটের জায়গায় আপনি দিসও লিখতে পারেন। ঠিক আছে, তাহলে কি হলো, হাউ উইল ইউ
হাউ উইল ইউ লিভ দ্যাট ভিলেজ বা হাউ উইল ইউ লিভ দিস ভিলেজ, ঠিক আছে, ইন্টারোগেটিভ করলাম এবং এটা এই যে ইন্টারোগেটিভ যেটা সেটা কিন্তু ফিউচার ইনডিফিনাইটে হলো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো কীভাবে হলো। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, তারপরে যে সেন্টেন্সটা বলছে অপু বলিল, মানে অপু উত্তর দিয়েছিল আমি কি করব, আমি কি করব। আচ্ছা, আমি তো যাবার কথা বলিনি, তাহলে দেখুন কীভাবে করছি এটাকে। এখানে অপু উত্তর দিয়েছিল, মানে অপু রিপ্লাইড, কি উত্তর দিয়েছিল, আমি কি করব, তার মানে ফিউচার ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ করতে হবে, সেইভাবেই করছি। দেখুন হোয়াট উইল আই ডু, আমি কি করব, ঠিক আছে। আমি তো যাবার কথা বলিনি, তাহলে এটাকে কীভাবে লিখছি দেখুন, ইট ইজ নট আই, মানে এটা আমি নই বা আমি ছিলাম না, যেহেতু বলিনি তার মানে এটা অপু যখন এই কথাটা বলছে তখন কিন্তু অপু এটা পাস্টে বলছে, ঠিক আছে। এটা কিন্তু ডিরেক্ট স্পিচ চলছে, কিন্তু তার সত্ত্বেও এটাকে কিন্তু আমাদেরকে পাস্টে লিখতে হবে। কেন? কারণ অপু যখন এই কথাটা বলছে তখন একটু সেন্সটাকে ধরে দেখুন যে অপু যখন কথাটা বলছে তখন কিন্তু অপু বলছে অপু নিজের পাস্টের কথা, তাই কিন্তু আমরা এখানে পাস্ট লিখতে হবে ডিরেক্ট স্পিচ হলেও, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, আমি তো যাবার কথা বলিনি, তাহলে কি ইট ওয়াজ নট আই, মানে এটা আমি ছিলাম না, হু সাজেস্টেড ইট, যে এটা সাজেস্ট করেছিল, যাওয়ার কথাটাকে সাজেস্ট করেছিল, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপরে দেখুন এই ডিরেক্ট স্পিচটা এখনও চলছে, কি বলছে এখানে, এখানে বলছে বাবাকে যেতেই হবে, এখানে আমাদের চলে না যে, দেখুন এখানে একটা হার্ডলি ব্যাপারটা ইউজ করতে হবে কারণ ওর সেন্সটাই নেগেটিভ ইউজ হয়। দেখুন বাবাকে যেতেই হবে, তার মানে কি মাই ফাদার মাস্ট হ্যাভ টু গো, মাস্ট হ্যাভ টু গো মানে কি অবশ্যই যেতে হবে, আমার বাবাকে অবশ্যই যেতে হবে। কেন? উই হার্ডলি ডু এনিথিং টু সার্ভাইভ হিয়ার, মানে উই হার্ডলি, এই হার্ডলি যে সেন্সটা সেটা কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ হয়, যদিও এখানে নো নেই কিন্তু সেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে যায়। কি উই হার্ডলি ডু এনিথিং মানে আমরা এখানে কিছুই করতে পারি না প্রায়, টু সার্ভাইভ হিয়ার এখানে বেঁচে থাকার জন্য, তার মানে কি এখানে আমাদের চলে না, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করলাম। আচ্ছা, তাহলে আমাদের এই যে ট্রান্সলেশন যে প্যাসেজটা, এই ট্রান্সলেশন প্যাসেজটা এখানে কমপ্লিট হলো। এরপরে আমরা পরবর্তী আমাদের যে হোম টাস্ক ছিল প্রেসে, সেটা একবার দেখে নিন। ফার্স্ট একটু পড়ে মানে বোঝার চেষ্টা করুন, তারপরে আমরা চেষ্টা করছি কি বলেছে একটু পড়িয়ে দেওয়ার। দেখুন কি বলছে এখানে, এখানে বলছে 4000 of years people lived and died without being able to read or write, মানে কি for thousands of years মানে থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে, হাজার হাজার বছর ধরে মানুষরা কি করতো, লিখতে পড়তে পারতো না, সেইভাবেই তারা জীবন ধারণ করতো, সেইভাবেই বেঁচে থাকতো, সেইভাবেই মারা যেত, এই কথাটাই কিন্তু বলছে, ঠিক আছে। লার্জলি বিকজ দেয়ার ওয়্যার নো লেটার্স অর অ্যালফাবেটস ইন এক্সিস্টেন্স, কেন? কারণ সেখানে কোনো লেটার্স বা অ্যালফাবেটসের কিন্তু কোনো অস্তিত্ব ছিল না বা তারা ডিসকভার করতে তখনও পর্যন্ত পারেনি, ঠিক আছে। লিটল অর নো প্রোগ্রেস ওয়াজ মেড থ্রু আউট দিস সেঞ্চুরিজ বাই দ্য হিউম্যান রেস, মানে মানব জাতির দ্বারা সেই সময় কিন্তু কোনো প্রোগ্রেস হয়নি, ঠিক আছে। তারপরে দেখুন মেন ওয়্যার নট এবল টু পাস অন দেয়ার নলেজ টু দোজ হু কেম আফটার দেম, মানে তাদের পরে যারা এসেছিল তারা কিন্তু কোনো রকম নলেজ পায়নি তাদের থেকে, যে তারা কীরকম ছিল বা তাদের লাইফস্টাইলটা কেমন ছিল সেটাই কিন্তু এখানে বলছে, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে। তারপর দেখুন ফর দেয়ার ওয়াজ নো ওয়ে অফ রেকর্ডিং দেয়ার এক্সপিরিয়েন্স, কেন? কারণ তাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না রেকর্ড করার, ঠিক আছে, তারা যে কী করতো সেটা রেকর্ড করে রাখতে পারেনি, ফলে তাদের পরবর্তীকালের যে জেনারেশনগুলো এসছে তারা কিন্তু সেই নলেজটা তাদের ছিল না। অ্যাট লাস্ট হাউ এভার ইন দিস এনশিয়েন্ট ল্যান্ড অফ ইজিপ্ট, মানে কি যাই হোক তারপরে এনশিয়েন্ট ল্যান্ড, ইজিপ্টের যে এনশিয়েন্ট ল্যান্ড সেখানে ভেরি ক্লেভার মেথড অফ রাইটিং ডেভেলপ রাউন্ড অ্যাবাউট 4000 বিসি, তার মানে কি প্রায় মানে ওই 4000 বিসিতে ইজিপ্টে তখন একটা ভালো একটা মেথড তৈরি হয় রেকর্ড করার জন্য। সেটা কি? ইট ওয়াজ কম্পোজড অফ লিটল পিকচার্স অ্যান্ড সিম্বলস, মানে সেখানে ছোটো ছোটো পিকচার বা সিম্বলস দিয়ে সেটা ছিল। দিস পিকচার্স ইনক্লুডস অ্যানিমালস, বার্ডস অ্যান্ড ইনফ্যাক্ট অবজেক্টস অফ অল কাইন্ডস, মানে এখানে কি বিভিন্ন ধরনের বার্ডস, অ্যানিমালস এদের কিন্তু পিকচার ইউজ করা হতো, এদের ছবি সেখানে আঁকা হতো, মানে পিক্টোগ্রাফ হতো, ঠিক আছে। তারপর দেখুন দিস ওয়্যার কার্ভড on the walls of temples and tombs and written by hand on the rolls of papyrus, the Egyptian plant, which in its dried state served as writing paper, মানে প্যাপিরাস প্ল্যান্টের ড্রাই স্টেটে তারা কিনা লিখতো এবং কি করতো, ইভেন তারা কার্ভড করতো টেম্পলস, টোম্বস এদের উপরে তারা তাদের সেই অ্যানিমালস, বার্ডস, বিভিন্ন অবজেক্টের যে পিকচার্স হাতে আঁকা ছবি সেগুলো দিয়ে তারা সেগুলোকে কার্ভড করতো এবং ইজিপ্টিয়ান প্ল্যান্ট যেটা প্যাপিরাস পেপার তার উপরেও সেই ড্রাই পেপারের উপরেও কিন্তু তারা সেগুলোকে লিপিবদ্ধ করতো। তাহলে এখান থেকে ব্যাপারটা কী বোঝা যাচ্ছে, এখানে কি বলতে চাইছে,
এখানে বলতে চাইছে যে যে পিক্টোগ্রাফিক যে স্ক্রিপ্ট, সেই পিক্টোগ্রাফিক স্ক্রিপ্টটা 4000 বিসিইতে কিন্তু কী করেছিল, একটা ইভলিউশন নিয়ে এসেছিল, তাই না? তারপরে দেখুন কি এখানে যদি আমি সামারাইজড করে বলতে চাই ব্যাপারটাকে, তো কি হবে যে আমাদের কিন্তু কোনো নলেজ নেই বা কিসের উপরে, যে এনশিয়েন্ট যে পিপল, সেই পিপলদের উপরে, কারণ তাদের সম্পর্কে আমাদের কোনো নলেজ নেই, কারণ তাদের কোনো মেথডই ছিল না। তারা তাদের লাইফস্টাইলটা কীভাবে চালাতো সেইটা রেকর্ড করার কোনো মেথডই তাদের কিন্তু জানা ছিল না, ফলে আমরাও কিন্তু জানতে পারি না। কেন জানতে পারি না? কারণ সেই সময় কোনো মেথড ছিল না, তাদের অ্যালফাবেটস বা লেটার্সের অভাব ছিল, ফলে তারা সেগুলো ডিসকভার তখনও পর্যন্ত করতে পারেনি। সেই কারণেই আমরা সেই সম্পর্কে জানতে পারি না। কিন্তু ধীরে ধীরে 4000 মানে 4000 বিসিইতে তখন ইজিপ্টিয়ান যে পিপল, তারা একটা মেথড আবিষ্কার করে, পিক্টোগ্রাফিক স্ক্রিপ্টের একটা মেথড, যেখানে কিনা তারা তাদের লাইফস্টাইলগুলোকে প্রিজার্ভ করে রেখেছিল কিসের উপরে, টেম্পলস এবং টোমস, এদের দেয়ালের ওপরে, ঠিক আছে, কার্ভড করে রেখেছিল। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। এইভাবেই কিন্তু আমরা লিখবো। দেখুন কীভাবে করছি এটাকে। ফার্স্ট আমরা একটা টাইটেল দিলাম। টাইটেলটা কী দিলাম? দেখুন টাইটেলটা দিলাম কি, পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট বট রেভলিউশন। এখানে অ্যাকচুয়ালি ব্রট হবে, BROUGHT, ব্রট রেভলিউশন ইন 4000 বিসি। মানে কি 4000 বিসিতে পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট সেটা কিন্তু একটা রেভলিউশন নিয়ে এসেছিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। দেখুন এবার কীভাবে লিখছি এটাকে। এখানে এইভাবে লিখলাম, দেখুন উই হ্যাভ, দেখুন কী লিখছি এখানে। এখানে লিখলাম উই হ্যাভ নো নলেজ অ্যাবাউট দি লাইফস্টাইল অফ এনশিয়েন্ট পিপল অ্যাজ নো মেথড অফ রেকর্ডিং ওয়াজ ডেভেলপড দেন। মানে কি উই হ্যাভ নো নলেজ, আমাদের কোনো নলেজ নেই, অ্যাবাউট দি লাইফস্টাইল অফ এনশিয়েন্ট পিপল, মানে এনশিয়েন্ট পিপলদের লাইফস্টাইল সম্পর্কে। কারণটা কি, অ্যাজ কারণ, নো মেথড অফ রেকর্ডিং মানে রেকর্ডিংয়ের কোনো মেথড ওয়াজ ডেভেলপড দেন, সেই সময় কিন্তু ডেভেলপ করা হয়নি। ডিউ কিসের জন্য? ডিউ টু দি ল্যাক অফ অ্যালফাবেটস, মানে অ্যালফাবেটসের অভাবের জন্য। ঠিক আছে, তারপর দেখুন কি হচ্ছে, বাট কিন্তু গ্র্যাজুয়ালি ধীরে ধীরে অ্যাট অ্যারাউন্ড 4000 বিসি, মানে 4000 বিসির কাছাকাছি, দি ইজিপ্টিয়ান পিপল, মানে ইজিপ্টের পিপলরা ডিসকভার্ড আ মেথড অফ পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট, মানে পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট যে মেথডটা সেটা আবিষ্কার করে, বাই হুইচ, যার মাধ্যমে দে কার্ভড দেয়ার লাইফস্টাইলস, তারা তাদের লাইফস্টাইলকে কার্ভড করে রাখতো, খোদাই করে রাখতো, কোথায়? অন দি ওয়ালস অফ টেম্পলস অ্যান্ড টোমস, মানে ওয়ালস কিসের, টেম্পলস এবং টোমস যে ওয়ালস, সেগুলোতে কিন্তু তারা সেগুলোকে খোদাই করে রাখতো। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। কীভাবে লিখছে একদম সংক্ষেপে নিজের ভাষায় বুঝে একটা ছোট্ট করে ভালো করে একটা টাইটেল দিতে হবে, তারপরে নিজে কি বুঝতে পারছেন সেই যেটা বুঝতে পারছেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে একদম সংক্ষেপের মধ্যে নিজের ভাষায় আনসারটাকে করতে হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো এখানে। আচ্ছা, এরপরে আমাদের যে পরবর্তী যে হোম টাস্কটা ছিল সেটা কী ছিল? দেখুন একটা নিউজ পেপার রিপোর্ট ছিল কিসের উপরে? অন দি ইম্পর্টেন্স অফ হোম আইসোলেশন অফ কোভিড পেশেন্ট, মানে কোভিড পেশেন্টের যে হোম আইসোলেশনের যে গুরুত্ব কতটা সেটা তার উপরেই কিন্তু একটা রিপোর্ট দিয়েছিলাম। দেখুন এটাকে কীভাবে আমরা লিখছি, অনেকে অনেকভাবে লিখেছেন, ঠিকঠাকই আছে মোটামুটি। তো আমি একটা লিখতে চেষ্টা করেছি, দেখুন কীভাবে লিখলাম এটাকে। এখানে এইভাবে লিখলাম, দেখুন ফার্স্ট আমি একটা টাইটেল দিলাম, কি দিলাম? ইম্পর্টেন্স অফ হোম আইসোলেশন অফ কোভিড পেশেন্টস। ঠিক আছে, তারপরে ফরম্যাট অনুযায়ী বাই স্টাফ রিপোর্টার লিখলাম, তারপরে ডেট প্লেস টাইমটা দিলাম এখানে, মানে কলকাতা 4 সেপ্টেম্বর 2020। ঠিক আছে, তারপরে দেখুন কীভাবে লিখছি, আমরা এখানে 3টে প্যারাগ্রাফে লিখছি। ফার্স্ট প্যারাগ্রাফটা দেখুন এই স্লাইডে কী বলছে এখানে। ফার্স্ট প্যারাগ্রাফের ফার্স্ট লাইন কী বলছে দেখুন, ইন দিস 21st সেঞ্চুরি, মানে এই একবিংশ শতাব্দীতে, যদিও সায়েন্স হ্যাজ বিন ডেভেলপড, মানে সায়েন্সকে ডেভেলপড করা হয়েছে লট, অনেকটাই, বাট কিন্তু দি হোল ওয়ার্ল্ড হ্যাজ বিন সাফারিং, কীভাবে লিখছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখছি, এখান থেকে শুরু হচ্ছে। বাট দি হোল ওয়ার্ল্ড হ্যাজ বিন সাফারিং ফ্রম COVID-19 ফর আ লং টাইম অ্যান্ড দি নাম্বার অফ COVID-19 পেশেন্টস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, হুইচ ইজ নাও নিয়ার অ্যাবাউট 1 মিলিয়ন ইন ইন্ডিয়া। তাহলে একটা সেন্টেন্সটাকে কিন্তু এইভাবে আমরা লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করলাম। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা দেখুন, নাথিং ইজ ডিসকভার্ড ইয়েট টু প্রিভেন্ট দিস ডিজিজ, মানে কোনো কিছু এখনও কিন্তু ডিসকভার করা যায়নি, আবিষ্কার করা যায়নি এই ডিজিজটাকে কিন্তু প্রিভেন্ট করার জন্য। তাহলে আমাদের যে ফার্স্ট প্যারাগ্রাফটাকে এইভাবে লিখলাম। ঠিক আছে, এবার দেখুন সেকেন্ড প্যারাগ্রাফ কীভাবে লিখছি, দেখুন সেকেন্ড প্যারাগ্রাফ এভাবে লিখছি, দেখুন অ্যাকর্ডিং টু দি WHO অফিসিয়ালস, মানে WHO অফিসিয়ালসের মতে, অ্যান অ্যাফেক্টেড পেশেন্ট ক্যান ইজিলি স্প্রেড দিস ভাইরাস থ্রু হিজ ড্রপলেটস, মানে ড্রপলেটসের মাধ্যমে সে সরাসরি এটাকে খুব ইজিলি কিন্তু ছড়াতে পারে।
তারপরে দেখুন, সো দে হ্যাভ সাজেস্টেড, মানে দে বলতে কিন্তু এখানে WHO অফিসিয়ালসের কথা কিন্তু বলা হচ্ছে, দে হ্যাভ সাজেস্টেড টু আইসোলেট দি কোভিড অ্যাফেক্টেড প্যাসেন্ট বাই হুইচ নো ওয়ান ক্যান গেট টাচ অফ হিম, মানে তাদেরকে আইসোলেট করে রাখার কথা বলা হয়েছে, কেন? কারণ তাতে তাদের সঙ্গে যেন কেউ না টাচে আসতে পারে, ঠিক আছে। তারপর দেখুন, বিসাইডস, এখানে BESIDES হবে, বিসাইডস মানে পাশাপাশি, দি অফিসিয়ালস অলসো হ্যাভ রিমার্কড দ্যাট, তারা আরও কি রিমার্ক করেছে, যে এভরিওয়ান শুড মেনটেন দি সোশ্যাল ডিস্টেন্সিং ইন পাবলিক প্লেস, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপর দেখুন, দি ICMR হ্যাজ অলসো অ্যানাউন্সড আ গাইডেন্স ফর মাইগ্রেন্ট লেবার্স, মানে যারা মাইগ্রেন্ট লেবার, যারা এখানে পরিযায়ী শ্রমিক, তাদের জন্য ICMR একটা গাইডলাইন জারি করেছে, কি সেটা হচ্ছে কি, টু বি আইসোলেটেড ফর 2 উইকস, মানে তাদেরকে 2 উইকস আইসোলেট করে রাখার কথা, অ্যাজ দে মে স্প্রেড দি ডিজিজ, কারণ তারাও কিনা এটাকে ছড়াতে পারে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে আমরা এটাকে লিখছি। এবারে দেখুন, আমরা যে লাস্ট যে প্যারাগ্রাফটা লিখবো সেটা কিভাবে লিখছি দেখুন। ফার্স্ট লাইনটা কি লিখলাম দেখুন, হাউ এভার all the medicine companies along with scientists are engaged to discover the vaccine as early as possible, মানে মেডিসিন কোম্পানিগুলোর সাথে সায়েন্টিস্টরাও এনগেজড হয়ে আছে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনকে বার করার জন্য, ভ্যাকসিন আবিষ্কার করার জন্য, ঠিক আছে। তারপরে লাইন দেখুন কি বলছে, সো ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন, সুতরাং এই প্যান্ডেমিক সিচুয়েশনে ওয়ারিং অফ মাস্ক, মানে মাস্ক পরিধান, স্যানিটাইজ করা, অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং অ্যাজ ওয়েল অ্যাজ আইসোলেশনের মতো এইগুলোও আর দি নেসেসারি ওয়েজ, মানে নেসেসারি পদ্ধতি, মানে নেসেসারি পথ, কিসের পথ, টু কমব্যাট দি স্প্রেডিং অফ কোভিড-19, মানে কোভিড-19 ছড়ানো রোধ করার একটা কিন্তু এটা একটা নেসেসারি উপায়, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো, আমরা এইভাবে লিখলাম এই এটাকে রিপোর্টটাকে। তো আপনারাও চেষ্টা করবেন এইরকমভাবে লেখার, বা এর থেকেও আরও ভালো লেখার, ঠিক আছে। তো এবং ওয়ার্ড লিমিটটার দিকেও লক্ষ্য রাখবেন, তার সাথে আপনি কত সময়ের মধ্যে লিখছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। হঠাৎ বড় বড় করে লিখছেন, কিন্তু সেটা সময়ের মধ্যে কতটা পরীক্ষায় লিখতে পারবেন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সুতরাং আপনি টাইমের মধ্যে কতটা গুছিয়ে লিখতে পারছেন সেটাই কিন্তু মেন একটা বিষয়, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেল। তাহলে আমাদের এই রিপোর্টটা এখানে কমপ্লিট হলো। এর পরবর্তী যে টাস্কটা আমাদের ছিল আমরা সেটা দেখবো। দেখুন, প্রেসি ছিল, সেই প্রেসিটা দেখুন কি বলছে এখানে। ফার্স্ট একটু ভালো করে পড়ুন, তারপর আমরা চেষ্টা করছি পড়ে বুঝিয়ে দেওয়ার কি বলছে এখানে। এখানে বলছে, চিলড্রেন নেভার গো টু ফাইট ওয়ার, মানে চিলড্রেনরা কিন্তু ওয়ার লড়তে যায় না, ঠিক আছে। ইয়েট, এমনকি এভরি ওয়ার ব্রিংস দি গ্রেটেস্ট মিজারি টু দেম, এমনকি তাদের ক্ষেত্রে কিন্তু, মানে তাদের কাছে কিন্তু এই ওয়ারগুলো কি করে একটা প্রচুর মিজারি এনে দেয় কিন্তু, ঠিক আছে, মানে খুব দুঃখ দুর্দশা কিন্তু তাদের কাছে এনে দেয়, মানে চিলড্রেনদের কাছে, ঠিক আছে। ইভেন বিফোর দি ওয়ার বিগিনস, মানে যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই দে বিগেন টু সাফার, তারা কিন্তু ভুগতে শুরু করে, ঠিক আছে। বিকজ দেয়ার ফাদার্স অ্যান্ড ব্রাদার্স লিভ অল দি ওয়ার্ক ইন অর্ডার টু গো ফাইট, কেন? কারণ তাদের যে বাবা দাদা এরা কিন্তু যুদ্ধ লড়তে যাওয়ার জন্য তাদের সমস্ত কাজকর্ম ত্যাগ করে সেখানে যায়। দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড হোমস আর আনকেয়ার্ড ফর, মানে কিন্তু তাদের বাড়িতে খাবার এবং পর্যাপ্ত জিনিসের অভাব থাকে, ঠিক আছে, সেটাই বলছে এখানে। তারপর দেখুন, দেন ইন দি ব্যাটল ফিল্ডস এভরি বুলেটস দ্যাট কিল্ড সোলজার টেক্স অ্যাওয়ে ফ্রম চাইল্ড, যেটা কিনা মানে যুদ্ধক্ষেত্রে যেসব সৈনিকরা মারা যায় তারা যাদের ছেলে মেয়েদের কাছ থেকে তাদের বাবা মাকে ছিনিয়ে নেয়, বাবাকে বা দাদাকে ছিনিয়ে নেয়, সেটাই বলছে এখানে। ওয়ান পার্সন হু ফেড হিম, মানে যে কিনা তাদেরকে খাওয়াতো, অ্যান্ড লুকড আফটার হিম, এবং তাদেরকে দেখাশোনা করতো, তাদেরকে কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে প্রতিটা বুলেট তাদেরকে কিন্তু ছিনিয়ে নেয়, তাদের গার্জেনদের কিন্তু ছিনিয়ে নেয়, ঠিক আছে, মানে চিলড্রেনদের যে গার্জেন যারা কিনা যুদ্ধক্ষেত্রে লড়তে গেছে, বুলেটরা কিন্তু সেই বুলেট কিন্তু তাদের প্রাণগুলোকে কেড়ে নেয়, ঠিক আছে। তারপরে দেখুন, হিয়ার অ্যাট হোম প্রাইসেস গো আপ, মানে যুদ্ধ স্বাভাবিকভাবেই যুদ্ধ হওয়ার পরে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। চিলড্রেন ডু নট গেট থিংস টু ইট, বুকস টু রিড অর টয়েস টু প্লে উইথ, মানে এর ফলে চিলড্রেন্সরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার বা পড়ার জন্য বই বা খেলার জন্য টয় কিন্তু পায় না, ঠিক আছে। ইট মে ইভেন হ্যাপেন দ্যাট পিপল হ্যাভ টু লিভ দেয়ার কান্ট্রি, এমনকি এরকমও হয় কখনো সেই দেশে আর থাকতে পারে না মানুষ, সেই দেশ ছেড়ে তাকে অন্য দেশে চলে যেতে হয়, এরকমও হয়ে থাকে। অ্যান্ড ইভেন ইট ইজ চিলড্রেন হু সাফার দি মোস্ট, ইভেন কী হয় সব থেকে কিন্তু বেশি ভোগে কারা, চিলড্রেনরাই কিন্তু সব থেকে বেশি ভোগে। ওয়েন দি ওয়ার ইজ ওভার, যখন কিনা ওয়ারটা শেষ হয়ে যায়, এভরিওয়ান হু লিভস হ্যাজ টু সাফার, মানে যুদ্ধের পরে যারা বেঁচে থাকে যুদ্ধ শেষ হওয়ার পর তাদের কিন্তু বেশি সাফার করতে হয়। তারপর দেখুন, ইভেন গ্রোন আপ পিপল, মানে এই চিলড্রেনদের কথাই বলা হচ্ছে, ইভেন দি গ্রোন আপ পিপল আর মেড ভেরি মিজারেবল, সেই একই কথাই বলছে। ইউ ক্যান ভেরি ওয়েল ইমাজিন
হাউ আনবিয়ারেবল সাচ সাফারিংস ইজ টু চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপল। মানে ইয়াং পিপল এবং চিলড্রেনদের কাছে এটা এই সাফারিংসটা যে কতটা ভয়ানক, কতটা অসহ্যকর, সেটা কিন্তু তোমার কল্পনারও বাইরে। ঠিক আছে, সেই জিনিসটা এখানে বলছে। তাহলে এখানে কী ব্যাপারটা বলতে চাইছে, এখানে যদি আপনি একটু ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন যে কি ওয়ার যে বিষয়টা সেটা কিন্তু চাইল্ডহুড, যেটা চাইল্ডহুড, সেই চাইল্ডহুড মানে শৈশবকে কিন্তু সবথেকে বেশি পরিমাণে ধ্বংস করে বা নষ্ট করে। ঠিক আছে, তাহলে কি বলছে, যদিও কিনা যারা শিশু তারা কিনা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করে না, তবুও যুদ্ধক্ষেত্রে কিন্তু তারাই বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। কারণ কি, কারণ তাদেরকে যুদ্ধক্ষেত্রে হারাতে হয় তাদের গার্জিয়ানসদের, যারা কিনা তাদেরকে খাবার যোগান দেয়, বেঁচে থাকার রসদ যোগায়। তো তারপর দেখুন কি বলছে, আর এখানে বলছে কি ওয়ার যে বিষয়টা সেটা কিন্তু একটা যে ইকোনমিক সিস্টেমকে ধ্বংস করে দেয় তা কিন্তু নয়, এটা কিন্তু একটা চাইল্ডহুডের যে ডিম্যান্ডস সেগুলোকে কিন্তু তাদের মুখ থেকে কিন্তু কেড়ে নেয়। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। সংক্ষেপে একদম এইভাবেই লিখবো আমরা। দেখুন কিভাবে এটাকে লিখছি। ফার্স্ট আমরা একটা টাইটেল দিলাম। কি টাইটেল দিলাম, দেখুন, ওয়ার ডেস্ট্রয়েস দি চাইল্ডহুড মোস্ট। মানে ওয়ার কি করে, চাইল্ডহুডটাকে সব থেকে বেশি পরিমাণে ডেস্ট্রয় করে থাকে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, তারপরে দেখুন কীভাবে এটাকে লিখছি, এটাকে এইভাবে লিখলাম। দেখুন কি বলছে এখানে, এখানে বলছে দো দি চিলড্রেন আর নট দি পার্টিসিপেন্টস অফ দি ওয়ার। মানে যদিও কিনা চিলড্রেনরা যুদ্ধের অংশগ্রহণ করে না বা যুদ্ধের অংশগ্রহণকারী নয়, বাট দে সাফার মোস্ট, কিন্তু তারা সব থেকে বেশি সাফার করে, অ্যাজ দে হ্যাভ টু লস, যেহেতু তাদেরকে হারাতে হয়, দেয়ার এখানে THIR হবে, দেয়ার আর্নিং মেম্বার্স ইন দি ব্যাটল ফিল্ড। মানে তাদের আর্নিং মেম্বার্সদেরকে ব্যাটল ফিল্ডে তাদেরকে হারাতে হয়। ঠিক আছে, তারপর দেখুন ওয়ার নট অনলি ডেস্ট্রয়েস দ্য ইকোনমিক সিস্টেম। মানে ওয়ার যে ইকোনমিক সিস্টেমকে শুধু ধ্বংস করে দেয় তা নয়, মানে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কারো খাওয়া হচ্ছে না, তাই লিখছি এইভাবে কি ওয়ার নট অনলি ডেস্ট্রয়েস দ্য ইকোনমিক সিস্টেম বাট অলসো ক্লোজেস দি অল ডিম্যান্ডস অফ চাইল্ডহুড। চাইল্ডহুডের যে ডিম্যান্ডস সেগুলোকেও কিন্তু সব ক্লোজ করে দেয়, সেগুলোকেও কিন্তু বন্ধ করে দেয়, মানে পূরণ করতে পারে না। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আমরা কীভাবে লিখছি, তাহলে আপনাকে কী করতে হবে, সেই একই কথা যে আপনাকে বারংবার ভালো করে পড়তে হবে, পড়ে এর জন্য একটা সুইটেবল টাইটেল আপনাকে ভাবতে হবে যে কীরকমভাবে একটা টাইটেল সব থেকে বেটার হয়। তারপরে সেই টাইটেলটা দেওয়ার পর আপনি যেটা বুঝেছেন, ব্রেন ম্যাপ তৈরি করেছেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে নিজের ভাষায় গুছিয়ে একদম সংক্ষেপে পুরো বিষয়টাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, আপনাদের যদি মনে হয় যে আপনারা এই চ্যানেল থেকে প্রচুর পরিমাণে উপকৃত হচ্ছেন, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং প্রচুর 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 মাত্রায় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে কিনা আরও অনেক ক্যান্ডিডেট আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে আমরা এত এফোর্টস দিয়ে নতুন করে আরও ভিডিও বানানোর উদ্যম পেয়ে থাকি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। 100 লাইক অবশ্যই করে দেবেন, তো আশা করছি অবশ্যই করে দেবেন। আপনারা অবশ্যই এটা করছেন। তো এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।